বাংলাদেশে ২০২৪-এর আগস্টে শেখ হাসিনার পতনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালনে যেমন নানা ধরনের আয়োজন চলছে, ঠিক তেমনিভাবেই তারেক রহমান সরকার নির্বাচিত সরকার আসবার পর তার বয়স প্রায় ৬ মাস হতে চলেছে। এখন যে রাজনৈতিক পরিস্থিতিটা আওয়ামী লীগকে বাদ রেখে এবং জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বিএনপির সমন্বয়ে যে সংসদ এবং বিএনপির যে সরকার, তারা কি যথেষ্ট গুছিয়ে বসতে পেরেছে? একটা স্থিতিশীলতা কি অবশেষে ২০২৪-এর আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে, সমাজে এসেছে বলে বোধ করা যাচ্ছে? এই বার্ষিকীটি যখন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-এর আগস্টের, তখন এই জুলাই প্রসঙ্গেও এত বেশি সমালোচনা মুখর কেন নানা পক্ষগুলো? এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাই। রনি ভাই, আপনার সঙ্গে আমার তারেক রহমান সরকার যেদিন শপথ নিলেন তার পরদিনই সম্ভবত কথা হয়েছিল। এখন প্রায় ৬ মাস বয়স হতে চলেছে এই সরকারের। একটা স্থিতিশীলতা বোধ করতে পারেন কিনা, এবং ২০২৪-এর আগস্টেরও ২ বছর পূর্ণ হতে চলেছে। মানে এখন অবশেষে একটা মানে স্থিতিশীল ধারায় দেশ এগোচ্ছে এরকম বোধ করবার কোনো কারণ ঘটেছে কিনা? প্রথমত হলো যে সরকার সম্ভবত হুঁশ ফিরে পেয়েছে। আপনি যখন দেখবেন যে একটা সরকার খুব উত্তেজিত না হয়ে কথা কম বলে, তারপরে অ্যাকশনে যায়, রিয়াকশনের চাইতে অ্যাকশনে বেশি যাচ্ছে, তখন ধরে নেবেন যে সে বাস্তব অবস্থাটা বুঝতে পেরেছে। আমাদের দেশের টোটাল আমানত, মানে ব্যাংকে যত টাকা আছে সেই আমানতের 45% আমানত খেয়ানত হয়ে গেছে, পাচার হয়ে গেছে, খেলাফি ঋণ হয়ে গেছে। ফলে এই যে সরকারের হাতে টাকা নেই, এটা সরকার বুঝতে পেরেছে। ২ নম্বরে যেটা আছে সেটা হলো যে আওয়ামী লীগের কেন পতন হলো, সেই জিনিসটা সরকার খুব গভীরভাবে মূল্যায়ন করেছে। যেমন দেখা গেল যে আমরা আর জামাতের এই যে এখন যে খুব দুরবস্থা, জামাতকে কোনো মানুষ সম্মান করে না, অথচ ১৯৭২-৭৩ সনে কিন্তু জামাতের একটা সম্মান ছিল, মর্যাদা ছিল। তো তখনও তাদেরকে গালি দিত না, কিন্তু এখন জামাতের সভাপতি থেকে শুরু করে সবাইকে মানুষ খুব বিশ্রী ভাষায় গালাগালি দিচ্ছে। এই জিনিসগুলো সরকার খুব কগনিজেন্সি নিয়েছে, এই জিনিসগুলো কেন হচ্ছে। তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের যে পেইনগুলো আছে, জাতীয় যে পেইনগুলো আছে, সেই পেইনগুলো সরকার কগনিজেন্সি নিয়েছে এবং তারা রিয়াকশন দেখাচ্ছে না, তারা অ্যাকশন দেখাচ্ছে। প্রতি জায়গাতে তারা একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে, অসাধারণ সব সিদ্ধান্ত। হয়তো সাকসেসফুল হতে পারে, ব্যর্থ হতে পারে, কিন্তু বড় বড় সিদ্ধান্ত নিতে গিয়ে তারা একটুও শব্দ করছে না। বাজেটে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো আমরা টেরই পাচ্ছি না, কিন্তু বিরাট বিরাট সিদ্ধান্ত, ফাইন্যান্সিয়াল পুরো সিস্টেমটাকে এলোমেলো করে দেবে। যেমন সাইফুর রহমান সাহেব ভ্যাটের একটা সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক ওইরকম কিছু সিদ্ধান্ত, যেমন সম্পদ কর, কর নেট বৃদ্ধি করা, মানে পুরো জিনিসটা কি একটা মানে যাকে বলা হয় শতভাগ ঝুঁকির মধ্যে। এর চেয়ে আর ঝুঁকি হতে পারে না অর্থনীতি। যদি সে সফল হয় তাহলে সে গাজী দীর্ঘদিন ধরে টিকে থাকবে, অর্থনৈতিক বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা থাকবে না। আর যদি ফেল করে পুরো সরকার একেবারে ধসে পড়বে, এরকম একটা ঝুঁকি সে নিয়েছে ফাইন্যান্সিয়াল সেক্টরে। দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভের দিক থেকে একটা ট্রান্সফর্ম হচ্ছে। দেশি শক্তি আছে, বিদেশি শক্তি আছে। আমরা তো সেই আওয়ামী লীগ জমানাতেই জানতাম সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে রোহিঙ্গাদের যে সমস্যা, যেটা নিয়ে একটা ত্রিমাত্রিক সমস্যা শুরু হয়েছে, এটা তো আওয়ামী লীগ জমানাতে সে 2016 সন থেকে এই সমস্যাটা। এটার সাথে চীন জড়িয়ে পড়েছে, তুরস্ক জড়িয়ে পড়েছে, এবং তখন তুরস্কের ফার্স্ট লেডি এসেছিল। এটার সঙ্গে পাকিস্তানের নানা রকম জঙ্গি গ্রুপ জড়িয়ে পড়েছে, এটার মধ্যে জামাতের একটা অংশগ্রহণ আছে। মানে এতগুলো সমস্যা, যে সমস্যা কিলবিল করে ফেলছে। এবং আপনাদের পার্বত্য চট্টগ্রামে 20 থেকে 25টি সশস্ত্র গ্রুপ, সেটা আওয়ামী লীগ জমানাতে ছিল। এবং ওখানে কুকি চীনের 10,000 একেবারে রেজিস্টার্ড 10,000 আর্মি আওয়ামী লীগ জমানাতে ছিল থানসি এলাকাতে, যেটা ভারত এবং মায়ানমারের যৌথ প্রযোজনায় তারা এখন একটা কুকি চীন আলাদা একটা সাম্রাজ্য করে ফেলছিল। এবং এটা নিয়ে একটা আলাদা, আপনি গিয়ে দেখবেন ব্যাংকক ওদের ওয়েবসাইটে গিয়ে দেখেন, কুকি চীনের তারা বান্দরবন এবং ওই অঞ্চল নিয়ে আলাদা একটা রাজ্য করে, সংবিধান করে, পতাকা তৈরি করে তারা নিজেদের মানে প্রাইম মিনিস্টার, সংসদ ঘোষণা করে বসে আছে। এখন এই কুকি চীন তো ইনুস জমানাতে আরো শক্তিশালী হয়েছে, গত 4 মাসে আরো শক্তিশালী হয়েছে, তার সঙ্গে আরাকান আর্মি শক্তিশালী হয়েছে। এখন এই আরাকান আর্মি নিয়ে টানাটানি, চীন বলছে আরাকান আর্মির বিরুদ্ধে আরশা লাগিয়ে দাও, যুদ্ধ করো।
মানে বাংলাদেশ সরকারকে বলছে, তুমি তোমাদের মধ্যে যে আরশা আছে, এই আরশা হলো আহ, আমাদের লোক, এদেরকে আমরা অস্ত্র দেব, শস্ত্র দেব, করিডোর দেব, এদেরকে দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করব আমরা। আর আমেরিকা বলছে, তোমরা তোমাদের দেশ থেকে আরশাকে বের করে দাও, আমরা এখানে আমেরিকান সৈন্য পাঠাবো, এবং এই আমেরিকান সৈন্য পাঠিয়ে এখানে তারা তোমার সৈন্য সহ, আমেরিকান সৈন্য সহ এখানে তুমি আমাকে করিডোর দেবা, আমরা এই আরাকান আর্মির পক্ষে যুদ্ধ করে মায়ানমারের নেপিদোতে যে চীন নিয়ন্ত্রিত সরকার আছে, জান্তা সরকার আছে, তাদেরকে পরাজিত করব। এখন এই যে একটা যন্ত্রণা চলছে আমাদের সীমান্তে, এর মধ্যে ভারত পুশিং করার চেষ্টা করছে পুরো সীমান্ত 4,000 মানে কিলোমিটার, যে সীমান্ত 4,000 কত কিলোমিটার, তো এই পুরো সীমান্তের জুড়েই মানে নির্ঘুম রজনী কাটছে বিজিবির একটা লোকের ঘুম হারাম। মানে এইভাবে যদি চলতে থাকে আর 6 মাস 7 মাস পর বিজিবি মানে তাদের মধ্যে দেখবেন যে একটা প্যানিক চলে আসবে। কোনো রাত নাই দিন নাই, 24 আওয়ার্স তারা সেখানে কাজ করতেছে। এই বৃষ্টির মধ্যে তাদেরকে আর্মস নিয়ে, অস্ত্র নিয়ে সেই ডুবার মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এইরকম একটা তার মানে অবস্থাতে নানা সরকার, রকম সমস্যা জর্জরিত অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছে এবং 6 মাস পার করতে যাচ্ছে। সমস্যার সমাধানে কোনো চমকপ্রদ মানে ভূমিকা রেখেছে এরকম কিছু দেখছেন কিনা, এবং এই সমস্যাগুলো এই সরকার সামাল দিতে পারবে এই সংকেতটা দেখছেন কিনা, নাকি সমস্যাগুলো আরো বড় হচ্ছে, কি মনে হচ্ছে? প্রথমত যে সমস্যাগুলো একেবারে এই সরকারের পক্ষে, কেন কোনো সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়, বিকজ এখানে বৃহৎ দুটি শক্তি, চীন, তিনটি শক্তি, চীন, ভারত, আমেরিকা। আবার এখন ভারত এবং আমেরিকা একই জায়গাতে চলে গেছে। তারা এক হকে, যেমন মধ্যে যখন শেখ হাসিনা মানে যে ছিলেন, তখন ভারত অনেকটা নিউট্রাল ছিল, আর আমেরিকা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। এখন ভারত এবং আমেরিকা 100% একই জায়গাতে তারা দাঁড়িয়ে আছে এই সরকারের বিরুদ্ধে, মানে তাদের স্বার্থর ব্যাপারে আর কি। তো এখন আমেরিকা চাচ্ছে করিডর, ভারত চাচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করার জন্য, চীন চাচ্ছে, চীন মানে আপনি দেখেন কি রকম মানে একটা সরকারের জন্য মনে হয় চীন খুব ভালো, মানে বাংলাদেশ খুব ভালো করে জানে যে চীন শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে, আওয়ামী লীগের সাথে যোগাযোগ রক্ষা করছে, আবার তাদের কাছে করিডোরও চাচ্ছে। তো এইরকম একটা অবস্থা আপনি যখন প্রতিটা মানুষই আপনি যখন শুনবেন, আপনার অবস্থা থেকে শুনবেন যে আপনি যার সঙ্গে ঘর করছেন, কথা বলছেন, সেই লোকটির অন্তর একদিকে, মন একদিকে, হাত পা একদিকে, তখন সেই অবস্থাটা মানসিক বিষণ্ণতা থাকে। ফলে এই সরকারের প্রতিটি মানুষ এখন বিষণ্ণ, মানে সে কাউকে বিশ্বাস করতে পারছে না, কারো কাছে যেতে পারছে না। তার নিজের ঘরের মধ্যে ডক্টর ইউনূসের লোক, তার ঘরের মধ্যে আমেরিকার লোক, তার প্রশাসনের মধ্যে ভারতের লোক, মানে সব মিলিয়ে যে হ্যাজার্ড অবস্থাতে, মানে আমি তো তারেক রহমান সাহেবকে মানে যে যেখানে আছে, আমি এই জিনিসগুলো জানতাম, আমাকে যদি মানে যাকে বলা হয় আমার মানে সারা দুনিয়ার বাদশাহী দেওয়া হতো, তবু আমি এই বাংলার সিংহাসনে বসতাম না। আমি ভীতু টাইপের মানুষ, এগুলো আমার সহ্য হতো না আর কি। মানে আমি এই যে জিনিসগুলো আমি জানি, যেখানে জনগণের আমানতের 45% লুট হয়ে গেছে, দেশের বাইরে পাচার হয়ে গেছে, ব্যাংক খেলাপি হয়ে গেছে, ঋণ খেলাপি হয়ে গেছে, অর্থাৎ প্রায় 8 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ। হাউ ইট ইজ পসিবল? আপনার 15 লক্ষ না 16 লক্ষ কোটি টাকা টোটাল আমানত, সব মিলে আমাদের ব্যাংকে টোটাল আমানত 16 লক্ষ কোটি টাকা। এর মধ্যে 8 লক্ষ কোটি টাকা আপনার নেই, এগুলো আদৌ আসবে না। ওই টাকাটা আপনি পাবেন কোত্থেকে বলেন? তারপরে আপনি যে ট্যাক্স আনবেন, আপনি 9,30,000 কোটি টাকার ট্যাক্স ধরেছেন। বড় জোর আমাদের যে ট্রেডিশনাল ট্যাক্স আছে, 3 লক্ষ কোটি টাকা আয় হবে, নট মোর দ্যান দ্যাট। বিদেশ থেকে ধরা হয়েছে 2 লক্ষ কোটি টাকা, 3 আর 2 5 লক্ষ কোটি টাকা, বাকি 4 লক্ষ কোটি টাকা তারা ঝুঁকি নিছে, মানে বিভিন্ন সেক্টর থেকে তারা আদায় করবে, মোটরসাইকেল থেকে আদায় করবে, অটোরিকশা থেকে আদায় করবে, সম্পদ কর থেকে আদায় করবে। এই জিনিসগুলো, এই যে এত বড় একটা ঝুঁকি, এটা চারটিখানি কথা না। আমি ধরেন আমার যে গাড়িটা 1,25,000 টাকা যে গাড়ির ফি ছিল, হঠাৎ করে গিয়ে দেখি কথা নাই বার্তা নাই 2 লক্ষ টাকা হয়ে গেছে একটা গাড়ির, সেই ভ্যালু মানে ডবল হয়ে গেছে গাড়ির রেজিস্ট্রেশন, কোনো ওয়ে নাই। তো এরকম ভাবে সরকার প্রত্যেকটা ক্ষেত্রে ঝুঁকি নিয়েছে। কয়েকবার করে বিদ্যুতের দাম বাড়ালো, তারপর শেষে বিদ্যুতের দাম বাড়ালো, সবকিছু বাড়ালো। এখন সরকার এই কাজগুলো করছে। আবার একই সঙ্গে IMF এর আগের যে ঋণটা, সেই ঋণটা বাতিল হয়ে গেছে, নতুন করে $4 বিলিয়ন ঋণের জন্য দরখাস্ত করেছে। ঋণ দরখাস্ত করার পরে ওরা যে জিনিসটা বলছে যে আপনার এই সংস্কারগুলো করতে হবে, এই ভর্তুকি বন্ধ করতে হবে, কৃষিতে ডিজেলে ভর্তুকি বন্ধ করতে হবে, জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগে বিভক্ত করতে হবে। মানে এই অ্যাজ এ হোল সব মিলিয়ে আমরা যদি কেউ বলি খুব ভালো আছে,
সেটা যেমন ঠিক না, আবার যে খুব মন্দ আছে তাও কিন্তু বলা যাবে না। মানে নরমালি শেখ হাসিনার জমানাতে যা ছিল আন্দোলনের পরে সেটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আর ইনুস জমানাতে 18 মাস বসে বসে পুরো দেশকে আরো 2 লক্ষ কোটি টাকার অতিরিক্ত ঋণ, দেশি বিদেশি অতিরিক্ত ঋণের মধ্যে ডুবিয়ে গেছে এই 1.5 বছরে। এখন এইগুলো সবই কিন্তু এখন আমাদের পুরো, আমরা যারা জনগণ আমাদের মধ্যে আছি। এখন প্র্যাকটিক্যাল হলো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে। গাজীপুরে এই কয়েক মাসে অন্ততপক্ষে 1000-এর মতো শিল্প কলকারখানা, বড় বড় শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। অন্ততপক্ষে 5 লাখ লোক কর্মহীন হয়ে পড়েছে গত 4 মাসে। আর ইনুসের জমানাতে যদি ধরেন অন্তত 20 থেকে 25 লাখ লোক কর্মহীন হয়ে পড়েছে, বেকার হয়ে পড়েছে। আর নতুন করে শ্রমশক্তিতে যুক্ত হয়েছে আরো 50 লাখ লোক। তা আপনি এই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন? এই 50 লাখ লোক যারা নতুন কোনো শ্রমবাজারে সমস্যাই আসলো। যদি সমাধান করতে না পারে তাহলে কি সরকার আসলে নিজে স্থিতিশীলতা পাবে? সরকার টিকতে পারবে? মানে এত কর্মহীন মানুষ, তার উপরে আপনি কর বাড়াচ্ছেন, দ্রব্যমূল্য বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে। মানে সমস্যার সমাধান করতে না পারলে আবার আপনি যে 3টা পরাশক্তির নাম বললেন, ভারত, আমেরিকা, চীন, কেউই সেভাবে মানে এই সরকারের মিত্র বলে মনে হচ্ছে না, এবং কাউকেই এই সরকারও বিশ্বাস করতে পারছে না। তাহলে আসলে এই সরকার কিছু সমাধান করে কোনোভাবে টিকে থাকবে, এগিয়ে নিয়ে যাবে, সে প্রত্যাশা করার উপায় কি? মানে মানুষেরও তো আমি একটা এখানে ক্ষোভ তৈরি হবে। শুনেন, এরকম পরিস্থিতি যখন তৈরি হয়, দেয়ার ইজ নো ওয়ে। আপনি যদি মেডিকেল সায়েন্সে যান, এরকম কিছু সমস্যা আছে যেখানে অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই। আর চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু পরিস্থিতি আছে যেখানে 50-50, মানে মরে যেতে হবে অথবা বাঁচলে প্যারালাইজড হয়ে বাঁচতে হবে। তারপরে ইভেন মানে নারী পুরুষের এই যে মানে আমাদের যে নতুন বেবি হয়, কখনো এরকম ক্রিটিক্যাল অবস্থা হয়, মানে মাকে বাঁচাতে হলে সন্তান মারতে হয়, সন্তান মারতে হলে মাকে বাঁচাতে হয়, এরকম পরিস্থিতি ঘটে। এখন রাজনীতিতে বাংলাদেশে যখন এরকম কোনো ঘটনা এখন যেই অবস্থাতে চলছে, ঠিক সেম অবস্থা আফগানিস্তানে হয়েছিল এবং এখনো আছে। সেম অবস্থা ইরানে হয়েছিল, সেম অবস্থা ইউক্রেনে হয়েছিল, দ্য সেম অ্যাজ ইট ইজ। এখন সেই অবস্থাতে রেজিম ক্ষমতায় থাকার জন্য কি করেছে? যুদ্ধ শুরু করেছে। এবং যখন এরকম একটা জায়গাতে একটা যুদ্ধ হয়ে যায় কোনো একটা দেশের সঙ্গে, তখন সেই রেজিমটা টিকে যায়। আপনি চিন্তা করেন, ইউক্রেনে যিনি জেলেনস্কি আছেন, মানে যদি যুদ্ধ না হতো সে কিন্তু 3 মাসও টিকতে পারতো না। মানে ইরানে যে অবস্থা হয়েছিল, ইরানের পুরো রেজিমটা চেঞ্জ হয়ে যেত যদি যুদ্ধ না হতো। এই যুদ্ধের কারণে ইরানের কিন্তু রেজিম, সে দেশের মারাত্মক ক্ষতি হয়েছে। আপনি নেতানিয়াহু কিন্তু ক্ষমতা টিকতে পারতেন না। ফলে এই যে নেতানিয়াহু এবং মানে ইরান, আমরা দেখছি যুদ্ধ, কিন্তু ক্ষমতাসীনদের ক্ষমতা ধরে রাখার জন্য এটা কিন্তু তাদের কাছে একটা কৌশল ছিল। আবার যারা এইভাবে যুদ্ধ বাধাতে না পারে, আপনি আফ্রিকার দেশগুলোতে যান, রুয়ান্ডাতে যান, বুর্কিনা ফাসোতে যান, ওই যেই জায়গাগুলোতে আপনার গৃহযুদ্ধ হয়েছে বা এখনো হচ্ছে, কঙ্গোতে হচ্ছে, অ্যাঙ্গোলাতে হচ্ছে, সেখানে তারা প্রতিবেশীর সাথে যেখানে যুদ্ধ করতে না পেরেছে, পুরো জাতিকে ইউনিট করেছেন, তখন তারা নিজেরা যুদ্ধ করছে এবং এখনো করে যাচ্ছে, মানে গৃহযুদ্ধ। এবং আমাদের এই বাংলাদেশে মানে গৃহযুদ্ধেরও ইতিহাস আছে। বহুবার আমরা গৃহযুদ্ধ করেছি, নিজেরা মারামারি কাটাকাটি করেছি। আর কখনো কখনো আমরা অন্য দেশের সাথেও যুদ্ধ করে এই নিজেদের ক্ষমতার গতি টিকিয়ে রাখার চেষ্টা করছি। এটা একটা আদিম, মানে রাজনীতির একটা আদিম পেশা। ফলে আগামীতে কি হবে এটা নিয়ে মানে ইতিহাস মানে বারবার এটা পুনরাবৃত্তি ঘটবে। এখন কে দায়ী না দায়ী সেটা পরের ব্যাপার, কিন্তু সমাধান এখন পরিস্থিতি যে পর্যায়ে আসছে, এখান থেকে আসলে যদি আপনি নেতিবাচক অর্থে ধরেন, তাহলে ওই যেটা বললাম অন্যান্য দেশে যা কিছু হয়েছে, আর ইতিবাচক অর্থে যদি আপনি ধরেন, তাহলে সমস্ত রাজনৈতিক দলগুলো একত্র হয়ে যেটাকে বলা হয় রিকনসিলিয়েশন করে একটা জাতীয় ঐক্য না হওয়া পর্যন্ত, অন্ততপক্ষে এরকম একটা অবস্থাতে শুধুমাত্র অর্থনৈতিক যে দুরবস্থা মন্দা, এখান থেকে বের হতে আমাদের 10 বছর সময় লাগবে, রাজনীতির কথা বাদ, অন্য কোনো কিছু বাদ। এবং রাজনীতিতে আপনি দেখুন এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, শেখ হাসিনাকে গালি দিতে মানে এখন যে কোনো একটা সাধারণ রাস্তার ছেলে সে মনে করে শেখ হাসিনাকে সে গালি দিতে পারে এবং শেখ হাসিনা গালি খাওয়ার উপযুক্ত।
আবার তারেক রহমান সাহেবকে, বেগম জিয়াকে গালি দেওয়ার ক্ষেত্রে, জামাতার আমিরকে গালি দেওয়ার ক্ষেত্রে এই যে আপনার রেসপেক্টের যে জায়গাটা, সেই জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ২ নম্বর হলো যে নেতাকে, এখন কিন্তু শেখ হাসিনা, তারেক জিয়া কেউ নেতা না। আমরা এই সোশ্যাল মিডিয়াতে যারা যত গালি দিতে পারি এবং যে যত অশ্লীল গালি দিতে পারি, সে হলো সবচেয়ে বড় নেতা।